নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দ্বিতীয় বিয়ে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো দ্বিতীয় বিয়ে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই এড়িয়ে যাবেন। ও আমার প্রতি আকৃষ্ট হয় না। অনেকবার ট্রাই করলাম মৌ, পারলাম না। ওর কাছে যেতে পারি না। আসলে ও ভুলতেই পারে না কোনো কিছু, সব মনে পড়ে যায়। কিন্তু ট্রাই তো করতে হবে সঞ্জীবন, প্লিজ ট্রাই করতে হবে। আফটার অল তোমরা এখন স্বামী স্ত্রী, তোমার পূর্ণ অধিকার আছে তোমার স্ত্রীর ওপরে। কুশল বলে, হ্যাঁ, আর বৌদিকে তো সেটা রিয়েলাইজ করতে হবে যে তুই এখন তার সব। তোকে ভালোবেসে তোর সাথে সংসার এগিয়ে নিয়ে তবেই তো। কিন্তু আমি কি করে আর করব? একটা চেষ্টা করলে হয় না সঞ্জীবন? কিরকম? মানে এইটা তো দেখাই যেতে পারে বিদীপ্তার মধ্যে যে তোমার কাছে অন্য কেউ এলে ওর ভেতরে কোনো হিংসে কাজ করে কিনা। হতেই পারে না, কখনো সেই অনুভূতি হবে না। বরং ও তো আমায় বলে যে কোনো লেডি ডক্টর বা নার্স আমার প্রতি আকৃষ্ট কেন হয় না। আরে ওসব মেয়েদের কথার কথা সঞ্জীবন, ওটাই কিন্তু ওর হিংসে আর রাগ। ওটাই করতে হবে। কুশল, তুমি কি বলো? যা বলেছ মৌ, এমনই কিছু একটা কর সঞ্জীবন, তবেই বোঝা যাবে। আর দেখিস, আমার মনে হচ্ছে এবার তুই সাকসেস হবি। হ্যাঁ, তবে হ্যাঁ, রাত কেমন কাটছে আমাদের কিন্তু সাউন্ড শোনাতে হবে। আর তা হয়। আরে কুশল, তুমিও পারো, বড্ড অসভ্য। কেন মৌ, তোমার মনে পড়ে না সেই শতরূপের কথা? পরে তো, মানুষটাকে তো আজই ভুলতে পারলাম না। আমি তো লাইনে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে এবার না হয় তুমি বিয়েটা করে ফেলো, সবাই হ্যাপি থাকি নাকি? আচ্ছা, এখন বাদ দেবো সব কুশল, আগে আমাদের পরম বন্ধুর ঘর ঠিক হোক। রাত নেমেছে। ঘরের ভেতর শুধু টেবিল ল্যাম্পের মৃদু আলো, জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাস পর্দাগুলোকে আলতো নাচিয়ে তুলছে। জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে বিদীপ্তা। শাড়ির আঁচলটা আলগা হয়ে ঝুলছে। তার চোখে অভিমান আর অপেক্ষার মিশ্র ছায়া। অনেক দিন পর আজ সে তার প্রিয় মানুষটিকে কাছে পেয়েছে। তবু সেই অভিমান যেন কিছুতেই তাকে পুরোপুরি স্বস্তি দিচ্ছে না। দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে আসে বিকাশ। তার চোখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু মুখে গভীর ভালোবাসার ছাপ। অনেক দিন পর স্ত্রীর কাছে আসা এত দিনের দূরত্ব যেন তাকে আরো দুর্বল আর আবেগপ্রবণ করে তুলেছে। বিদীপ্তার দিকে তাকিয়ে তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। বিদীপ্তা কোনো কথা না বলে মুখটা ফিরিয়ে নেয়। জানলার বাইরে তাকিয়ে তার অভিমান স্পষ্টভাবে সে জানিয়ে দেয়। বিকাশ একটু এগিয়ে আসে, পেছন থেকে তার কাঁধে হাত রাখে। তুমি আমাকে এইভাবে শাস্তি দেবে? বিকাশের কণ্ঠে এক রাশ মমতা। জানো তোমাকে কতটা মিস করেছি। প্রতিটা রাতে মনে হতো আমি শূন্য তোমাকে ছাড়া। বিদীপ্তা মুখ না ঘুরিয়ে বলে, মিস করলেও বুঝতে দাওনি। আমি প্রতিদিন অপেক্ষা করেছি একটা ফোন কলের জন্য। তুমি কি জানো একা থাকা কতটা কঠিন? বিকাশ তার দিকে ঘুরিয়ে তাকে দাঁড় করায়। জানি, কিন্তু তোমাকে কিভাবে বলি? কাজের চাপ এমন ছিল যে কথা বলার সময় পাইনি। কিন্তু বিশ্বাস করো, আমার মন ছিল সবসময় তোমার কাছে। বিদীপ্তার চোখে জল আসে। সে মৃদু স্বরে বলে, তোমার কাজের জন্য আমি কিছু বলিনি, কিন্তু কখনো কখনো মনে হয় হয়তো আমি তোমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নই। বিকাশ তার হাত ধরে বিছানার দিকে নিয়ে আসে।
তুমি আমার শ্বাসের মতো, জানো না? তোমার গুরুত্ব আমার কাছে কতটা। কাজের তাড়নায় সেটা প্রকাশ করতে না পারি, আমায় ক্ষমা করে দাও। বিদীপ্তা ধীরে ধীরে বিছানায় বসে, তার অভিমান যেন আস্তে আস্তে গলে যাচ্ছে। বিকাশ তার পাশে বসে কপালে আলতো করে চুমু খায়। তোমার এই অভিমানটাই আমাকে আরো বেশি টানে। বিকাশ বলে, তুমি যদি রাগ না করতে তাহলে আমি বুঝতাম না কতটা গভীরভাবে তুমি আমায় ভালোবাসো। হাতটা শক্ত করে ধরে বিদীপ্তার। তুমি জানো না কত রাত আমি তোমার জন্যে, তুমিও জানো না কত রাত আমি জানলার ধারে বসে কেঁদেছি। মনে হয়েছে এই দূরত্ব আমাদের দুইজনকে আলাদা করে দেবে। তাকে জড়িয়ে ধরে বিকাশ। তুমি আর আমি কখনো আলাদা হব না, শুধু শরীরে নয়, মনেও। আজ রাতটা শুধু আমাদের। আমি তোমার সব অভিমান, সব কষ্ট একেবারে মুছে ফেলে দেব। তারা দুইজনেই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। প্রেমের মুহূর্ত, বিয়ের পর ছোট ছোট খুনসুটি, সব কথা যেন নতুন করে জীবন্ত। বাইরে চাঁদের আলো ঘরে ছড়িয়ে পড়েছে। বিদীপ্তার চোখে এখন আর কোনো অভিমানের ছায়া নেই, বরং সেখানে গভীর তৃপ্তি। বিকাশ তার চুলে হাত বুলিয়ে আদর করছে তাকে, আর স্ত্রী অর্থাৎ বিদীপ্তা তার বুকে মাথা রেখে বলে, তুমি আর কখনো আমাকে এতদিন এভাবে একা রাখবে না তো? কথা দাও। বিকাশ তার মুখে একটা চুমু খায়, গভীর সেই চুম্বন। কখনো না। এবার থেকে আমি তোমাকে প্রতিটা মুহূর্ত বুঝিয়ে দেব তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। রাত আরো গভীর হয়, ঘরের প্রতিটা কোণা যেন ভালোবাসার সাক্ষী হয়ে ওঠে। এমন সময় হঠাৎ করে পিঠের কাছে একটা হাতের স্পর্শে বিদীপ্তার স্বপ্নটা ভেঙে ওঠে। হ্যাঁ, কে কে? আমি, সঞ্জীবন। ও, তুমি? মানে না, মানে তুমি সোফাতেই ঘুমিয়ে পড়েছিলে, তাই ভাবলাম উঠে এসো। না, আমি সোফাতেই ঠিক আছি। আরে আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কিছু করব না তোমাকে। বুঝতে পারছি তোমার মানসিক অবস্থাটা। উঠে এসো। আসলে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে মারতে আমার রাত হয়ে গেছে, বুঝতে পারিনি কখন যে। আর তুমিও ঘুমিয়ে পড়বে। সো সরি। এটা সরি বলার কি আছে? সঞ্জীবন, একটা কথা আমি স্পষ্ট করে তোমায় বলতে চাই। মানছি আমরা স্বামী স্ত্রী, কিন্তু এত সহজে আমাদের মধ্যে সবকিছু কিন্তু স্বাভাবিক হওয়া সম্ভব নয়। কারণ আমি আজও বিকাশকে ভুলতে পারিনি। তাই আমি জানি, আমি সে কথা জেনে শুনেই তোমায় বিয়ে করেছি। তুমি খাটে এসে শোও, কোনো অসুবিধে হবে না। আমি আমি কোনায় ঘেঁষে শুয়ে পড়বো, না হলে সোফাতেই। না না, তুমি কেন শোবে? তোমার বাড়ি, তোমার ঘর, আর সেখানে আমি এসে রয়েছি। তুমি এসে রয়েছো মানে? বিদীপ্তা, তুমি আমার ওয়াইফ। তোমাকে অগ্নিসাক্ষী করে আমি বিয়ে করেছি। তাছাড়া বিকাশের মৃত্যুর খবরটার পর থেকে তুমি ভেঙে পড়েছিলে। আর একটা কথা, আমরা দুজন ভালো বন্ধু বিদীপ্তা। তোমাকে বিয়ে করেছি তার মানে এই নয় যে আমাদের বন্ধুত্ব শেষ। বিদীপ্তা সঞ্জীবনের চোখের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ আগেও একটা আবেশের মধ্যে ছিল সে। আজ বিকাশের মৃত্যুর বছর 3 পর নিজেকে সিঁদুর পরা অবস্থায় দেখতে একটু অবাকই লাগছে। বিকাশ আর্মি বিভাগে চাকরি করত, স্পেশাল ডিপার্টমেন্টে ছিল। সবসময় ফোনে কথা বলতে পারত না, যোগাযোগও রাখত না। একদিন হঠাৎ করেই ফোন আসে ওর হাসপাতাল থেকে। ওর পুড়ে যাওয়া দেহটা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল বিদীপ্তা। তখন এই সঞ্জীবনই ওকে সেখান থেকে বাঁচিয়ে আনে। সঞ্জীবন পেশায় একজন ডাক্তার। কোইন্সিডেন্টলি বিদীপ্তার সহপাঠী ছিল সে। এক্সকিউজ মি, বলুন। পেশেন্ট যে মারা গেছে সে আমার বড় ছেলে বিকাশ। যিনি অজ্ঞান হয়ে গেলেন তিনি ওর বউ। বিয়ে হয়েছে বছর খানেক হয়েছে মাত্র। এই তো দিন 15 আগেই বাড়ি থেকে ঘুরে এলো। আর আসার পরই ছেলেটা। এ খবরটা খুব খারাপ।
আমার শুনে খুব খারাপ লাগছে। দেখুন, পেশেন্টের মানসিক পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, আপনারা ওকে কোনো চাপ দেবেন না। তখনই সঞ্জীবন দেখতে পেয়েছিল বিকাশের মায়ের বিশ্রী একটা রূপ। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন বিদীপ্তাকে। বিদীপ্তা আর বিকাশ একে অপরের সঙ্গে ফোনে আলাপ, তারপরে প্রেম এবং বিয়ে। বিদীপ্তাকে খুব একটা পছন্দ ছিল না বিকাশের মার। ছেলে যেহেতু ভালোবেসে বিয়ে করছে তাই বারণও করতে পারেননি। কিন্তু এখন এই মুহূর্তে পুরো বিষয়টা দেখেই সঞ্জীবনের বড্ড বেশি অসহ্য লাগে। এরপরে তো বিকাশের বডি পোস্টমর্টম হয়, তারপর সেই বডি দাহ হয়। বিদীপ্তার নাকি কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। বাদবাকিটা সঞ্জীবন আর জানত না। তারপর আবার দেখা হয়েছিল সঞ্জীবনের সঙ্গে বিদীপ্তার এক মানসিক হাসপাতালে। সঞ্জীবন সেখানে গিয়েছিল তার এক ডাক্তার বন্ধুর সাথে কথাবার্তা বলতে। সেইখানে ঘরের মধ্যে একা মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বিদীপ্তাকে দেখে সঞ্জীবনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সঞ্জীবনের বয়স এখন ৩৫ বছর, বিদীপ্তারও তাই। বিদীপ্তা পড়াশোনা করে চাকরি করতে চেয়েছিল, তাই বাড়ি থেকে বিয়ের প্রেশার খুব একটা দেওয়া হয়েছিল না ওকে। কিন্তু বিকাশের মতো ভালো পাত্র পেয়ে বাবা একটু প্রেশার দিয়েছিলেন, তাই মাঝপথেই পিএইচডি অসম্পূর্ণ রেখে বিয়ে করেছিল সে। সঞ্জীবন যখন বিদীপ্তার সমস্ত কেসটা পড়ে এবং বোঝে, ও পাগল নয়, বরং এমন একটা আঘাত পেয়েছে যেখান থেকে বেরিয়ে আসাটা একটা সাধারণ মানুষের পক্ষে পসিবল না, তখনই সঞ্জীবন ঠিক করে ওর দায়িত্ব নেবে। এরপরে বিদীপ্তার বাড়িতে গিয়ে কথাবার্তা বলে বিষয়টা গুছিয়ে নিতে খুব একটা বেগ পেতে হয়নি সঞ্জীবনকে। তারপর চিকিৎসা করতে করতেই কেটে গিয়েছে আজ ৩টে বছর। আর এই ৩ বছর পর আবার গাঁটছড়া বেঁধেছে ওরা। অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকার পরে ঘড়ির কাঁটা যখন জানালো এখন ভোর হয়ে আসছে, অর্থাৎ 4টে বাজে, তখন সঞ্জীবন বলে, তুমি একটু ঘুমিয়ে নাও, না হলে শরীর ভালো থাকবে না। তাছাড়া তোমার এখনো ওষুধ চলছে, ওটা মাথায় রাখতে হবে বিদীপ্তা। সঞ্জীবন, কেন আমায় বিয়ে করলে? তোমার তো উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, বলো, কত ভালো মেয়ে পেতে পারতে। কেন আমার মতো একটা পাগলকে? তুমি পাগল মোটেই নাও। বুঝতে পারছি বিকাশ তোমায় খুব ভালোবাসতো, আর তুমিও বিকাশের স্মৃতিকে ভুলতে পারো না। আমি তোমার কাছে সময় চেয়ে নেব, প্রয়োজনে সারা জীবন বন্ধুই থাকবো, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি তোমায় চোখে চোখে রাখতে চাই, আমি তোমার ওপর নজরদারি করতে চাই, এটুকু অধিকার অন্তত আমায় দাও। সঞ্জীবনের কাছে কথাটা শুনে বিদীপ্তার ঠোঁট দুটো কেঁপে উঠেছিল। অনেক দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে সাদা শাড়ির বদলে লাল টুকটুকে শাড়ি, সোনার গহনা, স্মৃতিবর্তী সিঁদুরে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল বিদীপ্তার। পরম অভিমান নিয়ে জানলার পাশে দাঁড়িয়ে থাকতো বিকাশের জন্য। রাতের পর রাত অপেক্ষা করত কখন সে আসবে। হায়, বিকাশ চলে গেল ওকে ছেড়ে, কেবলমাত্র বুকের মাঝখানে স্মৃতি রেখে গেল। ভোলা যায় না কখনো, অতীত কেউ ভুলতে পারে না, কেউ না। যারা বলে তারা নাটক করে। যার জীবনে অতীত নেই তার জীবনে বর্তমান কখনোই গুরুত্ব পেতে পারে না। ভবিষ্যৎ তো নয়, তাই অতীত সবার আছে, কেউ বলে কেউ বলে না। কারো এমনও অতীত আছে যেগুলো লোকের সামনে প্রকাশ করলেই নিজেরই বদনাম। জোর করে সঞ্জীবন বিদীপ্তাকে শুইয়ে দিল। গায়ে কম্বলটা চাপিয়ে বলল, তুমি কম্বলটা গায়ে দাও, আমি একটা বেড কভার নিয়ে কাজ চালিয়ে দেবো। কিন্তু বেশ তো ঠান্ডা লাগছে। আরে কোনো ব্যাপার না, তাছাড়া সকাল হলেই আমাকে ক্লিনিকে বেরিয়ে পড়তে হবে। ছুটি নেই? আরে ছুটি, আমি ছুটি ফুটি নিইনি, কারণ আমি জানতাম হানিমুন টানিমুন। বলে আবার চুপ হয়ে গেল সঞ্জীবন। জানে এইসব কথায় বিদীপ্তার খুব আঘাত লাগে। বিয়ের পরে শিলং গিয়েছিল বিকাশের সাথে। দিন 2 পরই তার ফোন গিয়েছিল, তাই 7 দিনের ছুটি আর কাটানো হয়নি। সবটাই বিদীপ্তাকে চিকিৎসা করাতে করাতে
অর্থাৎ বিদীপ্তার মানসিক পরিস্থিতি খারাপের কেস স্টাডি করতে করতে জানতে পেরেছিল সঞ্জীবন। হাসছো যে? না না, হাসছি না। শুয়ে পড়ো তুমি, আর ওই 8টা-9টার আগে উঠতে হবে না, তোমার তো ওটা অভ্যেস। সঞ্জীবন, তুমি যেভাবে বিষয়টাকে সামলাচ্ছ ততটা কিন্তু নর্মাল নয়। দেখো, যেটা আমার ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। এই ফ্ল্যাটে তুমি আমি ছাড়া কেউ থাকবে না। আমার বাবা মা তোমাকে মানুক চাই না মানুক তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ সংসার আমি করব, বাবা মা নয়। আর একটা সময় বাবা মা যখন দেখবে আমি হ্যাপি, তখন তুমি সত্যিই হ্যাপি সঞ্জীবন। সকালবেলা যখন তুমি ক্লিনিকে যাবে, তোমার ডক্টর কলিগরা যখন তোমাকে গত রাতের কথা জিজ্ঞেস করবে, তুমি কি বলবে? কি আর বলবো, বলবো বউয়ের সাথে সারা রাত গল্প করে কাটিয়েছি। শুধু গল্প করে কাটিয়েছ? বিদীপ্তা, প্র্যাকটিক্যালি তুমিও পারবে না এখন আমায় মানতে, আমিও পারবো না। আমাদের মধ্যে সম্পর্কটা আরও গাঢ় হোক, যদি কপালে লেখা থাকে তাহলে অবশ্যই হবে, না হলে কি সারা জীবন এভাবে? হ্যাঁ, বন্ধুই থাকবো আমরা। সত্যি বলছো? আর কিভাবে সত্যি বলবো? বিয়ের আগেই তো তোমায় কথা দিয়েছি, আবার কথা দিতে হবে না? তোমার উপর আমি ভরসা করি সম্পূর্ণরূপে। ঘুমোবো? নিশ্চয়ই। ওষুধ খেয়েছিলে? খেয়েছি। লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। সঞ্জীবন, একটা জিনিস চাইবো, দেবে? সঞ্জীবনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। পকেটের ভেতরে তখনও বিদীপ্তাকে উপহার দেবার জন্যে আংটিটা রয়েছে। এই দাঁড়াও, তোমাকে দেবার জন্যে এটা তৈরি করেছিলাম, এই থাকলো বিছানার ওপরে, তুমি পরে নিও। তোমার আঙুলের মাপেই করা, পরলে আমার ভালো লাগবে। আমিও তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছিলাম। বালিশের তলা থেকে আর একটা আংটি বার করে বিদীপ্তা। সঞ্জীবনের হাতে ধরিয়ে বলে, তুমিও পরে নিও, হ্যাঁ, তোমার হাতের মাপে, বোধহয় ভালো লাগবে। ঠিক আছে, সে নয় পরে পরবো খনি। শোকেসের ওপরে আংটিটা রেখে দেয় ও। বিদীপ্তাও হাতে আংটিটা নিয়ে বিছানার পাশে রাখা টেবিলের ওপর রাখে। কি যেন বলছিলে? বলছিলাম আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে, আমার না ভালো লাগে। বিকাশ আমাকে এভাবেই ঘুম পাড়াতো। আসলে যখন সব কিছু ভুলে গিয়েছিলাম তখন একরকম পরিস্থিতি ছিল, এখন বিকাশের কথা বড্ড মনে পড়ে, তাই। আমি বুঝেছি, তুমি শোও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বিদীপ্তা নিজের চুলটা সম্পূর্ণ খুলে ফেলে। গত 3 বছর আগেও বিদীপ্তার মাথার চুল এতটা বড় ছিল না, কাঁধ পর্যন্ত ছিল, ছোট বড় মাথার চুল ছিঁড়ত সারাদিন বিদীপ্তা, আর বিকাশকে খুঁজত। যদি সঞ্জীবনের নজরে না পড়তো তাহলে হয়তো এতদিনে প্রকৃত পাগল হয়ে যেত সে। ওই মেয়ের মাথায় ঘন কালো এক রাশ চুল এখন, যা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমার গলার হারটা খুলতে একটু হেল্প করবে? বিদীপ্তার ক্ষেত্রেও যেমন এই স্বামী নতুন, তেমন সঞ্জীবনের ক্ষেত্রেও বিদীপ্তা তার প্রথম বিবাহিত স্ত্রী। গলার হার খুলতে গিয়ে ডাক্তার সঞ্জীবনের হাত কাঁপে, যে হাত রীতিমতো রক্ত দেখতে ভয় পায় না, অপারেশন করে সেই হাত ঠান্ডা হয়ে গিয়েছে বরফের মতো। কি খুলতে পারছো না? আরে এই তো। হাড় খোলার সময় দুজনের দুটো হাত একে অপরের সঙ্গে ঠেকে যায়, কারেন্টের শকের মতো লাগে দুইজনেরই। বিদীপ্তা নিজেকে সংযত করে, বলে, ইস, কানেরগুলো এত টাইট। আমি খুলে দিচ্ছি, থাক। হাড় খুলতে গিয়ে এত কাঁপছো, ভয় করছে আমারই। তুমি অপারেশন করো কি করে বলো তো? ছুরি কাচি ধরো কি করে? বিদীপ্তা স্বাভাবিকভাবে কথা বলছে দেখে খুব ভালো লাগে সঞ্জীবনের। হাসছে, ঠাট্টাও করছে। সে বলে, আরে ম্যাডাম, যখন অপারেশন করি তখন আমার মাইন্ড অন্যরকম থাকে। তাই মশাই? এখন মাইন্ড কেমন? সঞ্জীবন হেসে ফেলে। বিদীপ্তা হাসতে গিয়েও আবার সংযত হয়ে যায়। বিকাশের কথা আবার মনে পড়ে। এইভাবে বিকাশ ওর সাথে খুব ঠাট্টা করত, ওকে হাসাতো আর বলতো, তোমার এই হাসি ছাড়া আমার পৃথিবী অন্ধকার, তুমি সবসময় হাসবে, কিন্তু আমি যখন যাব তখন কিন্তু একটুও চোখের জল ফেলবে না। তাই করেছিল বিদীপ্তা। যখন বিকাশের বডি নিয়ে যাওয়া হচ্ছিল শ্মশানে, ও একটুও চোখ থেকে জল ফেলেনি। গগন বিদারী চিৎকার করে বুক পিটিয়ে কান্না করেছিল আর বলেছিল, আমি কাঁদছি কিন্তু চোখে জল বেরোচ্ছে না, দেখো দেখো। আচ্ছা আমি কাঁদবো না, তুমি দুঃখ পাচ্ছ, আমি হাসবো, হ্যাঁ। তখনই পাড়া প্রতিবেশী সবাই ধরে নিয়েছিল বউটা পাগল হয়ে গিয়েছে স্বামীর শোকে। কিন্তু শাশুড়ি মা চুলের মুঠি ধরে ওই বেধবা বৌমাটাকে খুব মার মেরেছিল। পাড়ার লোকে ঠেকিয়েছিল, আবার একজন বলেও ছিল,
মাকে মেরে কি হবে? ওর মায়ের তো বুকটা খালি হলো। একটাই তো ছেলে ওনার, মেয়ে দুটো তো বিয়ে হয়ে চলে গিয়েছে। ভাবো তো ওর বাবা মার ভবিষ্যৎটা কি। অনেক রকম লোক নিয়েই আমাদের সমাজে বাস করতে হয়, কিন্তু সদ্য বিধবা হয়ে যাওয়া বিদীপ্তার কথা কেউ চিন্তা করেনি তখন। বিদীপ্তা শুয়ে পড়ে। ওর সিঁথির ফাঁকে টকটকে লাল সিঁদুর, এলো চুলগুলো হালকাভাবে উড়ছে। সঞ্জীবন মাথার পাশে বসে। বিদীপ্তা বলে, তোমার গায়ে একটু হাত রাখবো? সঞ্জীবন হ্যাঁ বলে, কিন্তু ওর ষষ্ঠ ইন্দ্রিয় তখন ওকে জানান দিচ্ছে এর বেশি কিছু করতে গেলে হয়তো নিজেকেও সংযত রাখতে পারবে না। কারণ যতই হোক বিদীপ্তা ওর স্ত্রী, আর স্ত্রীর ওপরে স্বামীর সম্পূর্ণ অধিকার সব সময় বজায় থাকে। বিদীপ্তার মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দেয় সঞ্জীবন। বিদীপ্তা সঞ্জীবনকে ধরে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, মেয়েটার মাথাতেই তো যত সমস্যা, বিকাশের যত স্মৃতি ওর মাথাতেই তো আসে, আর মাথাটাই তো ঠিক করতে হবে সঞ্জীবনকে। ও ঘুমিয়ে পড়ার পরেই সঞ্জীবন উঠতে যায়। ঘড়ির কাঁটা আর কিছুক্ষণ পরই ভোর 5টা বাজাবে, কিন্তু বিদীপ্তা এমনভাবে ওর গায়ে হাত দিয়ে রেখেছে যে নড়ার উপায় নেই। কাজেই নিজেও আস্তে করে শুয়ে পড়ে বিদীপ্তার পাশে। ডক্টর সঞ্জীবনের ফিলিংসটাই এই মুহূর্তে আলাদা। বউ নিয়ে শুয়ে আছে। আহা, বউ আবার ধরেও রেখেছে। বন্ধুদের এইটুকু বললেই বা অসুবিধে কোথায়? যদি কেউ জিজ্ঞেস করে, রাত কেমন কাটলো ডক্টর সঞ্জীবন? এই তো সারা রাত বউ জাপটে ধরে শুয়েছিল, নড়তেই দেয়নি। তাহলেই লোকে বুঝে নেবে স্বামী স্ত্রীর মধ্যে কতটা গাঢ় সম্পর্ক হয়েছে। এমন করে নড়ছো কেন? ঠিক করে শো, রাগ করবো। ঘুমের ঘোরে বলে বিদীপ্তা। সঞ্জীবন পাশ ফেরে বিদীপ্তার গায়ে হাত রাখে। আস্তে আস্তে সেই হাত পেছন দিক থেকে গিয়ে বুকের কাছে বিদীপ্তাকে শক্ত করে চেপে ধরে। বিদীপ্তা তখন ওর ডান পা তুলে রীতিমতো সঞ্জীবনের কোমরের ওপরে চেপে বসেছে, যেন এমনভাবে চাপতে ধরে শুয়ে আছে। গায়ের কম্বলটা আরেকটু উঠিয়ে বিদীপ্তার কান দুটো ভালো করে ঢেকে দেয় সঞ্জীবন। হালকা হালকা শীত পড়ছে, ওর যাতে শরীরে কষ্ট না হয়। বিদীপ্তা এবার সঞ্জীবনের পাঞ্জাবিটা শক্ত করে ধরে ওকে বুকের আরও কাছে টেনে নিয়ে এসেছে। হৃদস্পন্দন শতগুণ বেড়ে গিয়েছে সঞ্জীবনের। ঠোঁট দুটো নিষ্পিস করছে বিদীপ্তার লাল ঠোঁটে চুমু খাবার জন্য, কিন্তু না, ওই অধিকার এখনো বিদীপ্তা ওকে দেয়নি। একেই সে মানসিকভাবে বিপর্যস্ত, তার উপরে তাকে জোর করলে হিতে বিপরীত হতে পারে। হয়তো বিকাশের স্মৃতি এমনভাবে ওর মস্তিষ্কতে গেঁথে যাবে যে ও সবটা ভুলে যাবে, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে, আর বিকাশের জন্য হয়তো মরতেও পারে। সকাল যখন 8টা বাজে তখন ফোন আসে ডক্টর সঞ্জীবনের। সকাল 7টার মধ্যেই যে কিনা নিজের ক্লিনিকে পৌঁছে যায় এবং কর্তব্যরত ডক্টরের মতো সমস্ত রোগীদের খোঁজ খবর নেয়, আজ 8টা বেজে গেলেও তার টিকিটই না পেয়ে ফোন আসাটা খুব স্বাভাবিক। মাথার কাছে টেবিলের ওপরে ফোনটা রাখা ছিল। চোখের চশমাটা পরে নিয়ে সঞ্জীবন ফোন চেক করে। বিদীপ্তা তখনও ওকে এমনভাবে ধরে রেখেছে। সারা রাত এক কাতে শুয়ে ঘাড় ব্যথা হয়ে গিয়েছে সঞ্জীবনের। ঘুম হয়েছে মাত্র কিছুক্ষণ সময়, তবুও জীবনের শ্রেষ্ঠ ঘুমটা বোধহয় আজ হলো। হ্যালো, এই তো যাচ্ছি। স্যার হাই তুলছেন? রাতে ঘুম হয়নি, বৌদি ঘুমোতে দেয়নি? হারে কুশল, রাখো, তৈরি হয়ে যাচ্ছি। না, তুমি এখন যাবে না। স্যার ডিস্টার্ব করে ফেললাম, রাখছি রাখছি। কুশল ফোন রেখে দিলে সঞ্জীবনের আরো হাসি পায়। বিদীপ্তা তো ঘুমের ঘরে কথা বলছে, আর এই ছেলেটা কি নাকি ভেবে নিয়েছে। বিদীপ্তা নিজেই পথ ক্লিয়ার করে দিল সঞ্জীবনের। রাতে কি হয়েছে না হয়েছে এবার পুরো ব্যাপারটা রটে যাবে গোটা চত্বরে। এতে সঞ্জীবনের লজ্জার কারণ নেই। সে তো বিয়ে করেছে, চুরি তো করেনি। বিদীপ্তা ছাড়ো, উঠি, ক্লিনিকে যাব। না বলছি। তুমি কিন্তু দুষ্টুমি করছো আমার সাথে। সাথে রাত ধরে আমার আদর করেছো, ঘুমোতে দাওনি। ঘুমোবো। আবার সঞ্জীবন হাসে।
ওর মাথায় আলতো করে হাত বোলায়। মনে মনে ভাবে সঞ্জীবন কলেজে পড়ার সময় পাগলিটাকে চিনত। কে জানতো এই পাগলিটাই ওর গৃহকর্ত্রী হবে, ওর বউ হবে। মনে মনে তখন থেকেই পছন্দ হতো বিদীপ্তাকে, কিন্তু কোনোদিন বলা হয়নি, ভাবাই হয়নি। আর আজ গোটা পৃথিবীকে, গোটা মহাকাশকে সাক্ষী রেখে যখন ওর সেজেতে সিঁদুর দান করেছিল, তখন সঞ্জীবনের বুকের ভেতর থেকে একটাই শব্দ ভেসে এসেছিল, তুমি আমার, তুমি শুধু আমার, আর আমি শুধুই তোমার। লক্ষ্মীটি, ওঠো, তুমি একটু সরো, আমি উঠি। না বলছি। এইবার আরো শক্ত করে চেপে ধরে সঞ্জীবনকে বিদীপ্তা। ঘুমের ঘোরে সঞ্জীবনের গালের ওপর হাত রাখে, তারপর নিজের নরম ঠোঁটটা সেই গালে ডুবিয়ে বলে, নাও, সাদা রাত ধরে চুমু চেয়েছ, দিইনি, দিলাম, আর টু শো, তারপরে উঠব। কিন্তু তৎক্ষণাৎ যেন মাথার মধ্যে বিদ্যুৎ খেলে বিদীপ্তার। কি তুমি এখানে? আস্তে আস্তে, রিল্যাক্স। রাতের কথা একটু একটু মনে করো। রাতে কি করেছো, কি করেছো আমার সাথে তুমি? বিদীপ্তা পাগলের মতো করতে থাকে। সঞ্জীবনের হাত দুটো চেপে ধরে বলে, ঠান্ডা মাথায় চিন্তা করো। কালকে 4টের সময় তুমি শুয়েছ, তোমার মাথায় হাত বোলাতে। বিদীপ্তার মনে পড়ে, ইস হ্যাঁ মনে পড়েছে, এ বাবা, তোমার গালে কি করেছো? সঞ্জীবন উঠে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। ইস, গালে লিপস্টিক লাগিয়ে দিলে। আই এম সো সরি। আমাদের মধ্যে কিছু হয়নি তো সঞ্জীবন? আমার ওপর একটু ভরসা করো, কিচ্ছু হয়নি। তবে হ্যাঁ, তুমি আমাকে চুমু দিলে, এটা কিন্তু আমি সবাইকে বলবো। না না, এ বাবা না। রিল্যাক্স, তুমি ঠান্ডা হও। কাজ করো, তুমি বরং ওয়াশরুম থেকে আগে ঘুরে এসো, আমি তারপর যাই, বেরোবো। তুমি কিছু খেয়ে যাবে না? আমি তো একাই থাকি, নিজে যা পারি করি। আজকের খাবারটা আমিই তৈরি করি, তুমি খেয়ে দেখো তো খাওয়ার উপযোগী হয় কিনা। বিদীপ্তা হাসে। বিকাশ আর সঞ্জীবনের মধ্যে অনেকটাই পার্থক্য। বিকাশ যখনই বাড়ি থাকতো, সাত সকালে বিদীপ্তাকে তুলে দিত, আর বিদীপ্তা এইভাবেই শক্ত করে ধরে থাকতো বিকাশকে। বিকাশ বলতো, একটু চা করে নিয়ে আসো না, আবার তো চলে যাব ডিউটি, তোমার হাতের চা খুব মিস করি, প্লিজ। যাচ্ছি, এইভাবে উঠতো বিদীপ্তা। আর এই ক্ষেত্রে সঞ্জীবন নিজেই বলছে, তুমি বরং একটু রেস্ট নাও, খাবারটা আমি নিয়ে আসছি, খেয়ে দেখো কেমন লাগছে। আসলে ভালো রাঁধুনি হয়তো হইতে পারিনি, কিন্তু চেষ্টা করতে পারি তোমার জন্য। ব্রেকফাস্ট টেবিলে বসে রয়েছে দুইজন। ঘড়ির কাঁটা তখন 9টা ছুঁই ছুঁই। সকালে একটা হালকা আকাশি রঙের শাড়ি পরেছে বিদীপ্তা, সিঁদুর পরেছে, গায়ে সেই হালকা গয়না, তবে একটা চাদর জড়ানো হলুদ রঙের। সকালের মিঠে আলোয় সুন্দর লাগছে দেখতে। বয়সটা এতটা যে বোঝাই যায় না বিদীপ্তাকে দেখে। সঞ্জীবন খুব ভালো করেই জানে বিদীপ্তার কাছ থেকে ভালোবাসা এ জন্মে পাবে কিনা সন্দেহ, তবে গতকাল অর্থাৎ আজ সকালে যা পেয়েছে সেটাই ওর কাছে অনেক বড় পাওয়া। দেখো খেয়ে কেমন হলো। এত কিছু? অবশ্যই, 1 গ্লাস গরম দুধ, কাঠবাদাম, কাজু, কিশমিশ, আমন্ড, আর আছে ডিম সেদ্ধ, এই যে টোস্টও আছে। সবটা খাবে তুমি? এত খেতে পারবো না, আমি তো সকালে আগে 2টো বিস্কিট আর 1 কাপ চা। জানো, বিকাশ র চা খেত না, দুধ চা খেতে ভালোবাসত। আর আমি তো। আবার বিদীপ্তা চুপ। বলো কি? না, আমি বিকাশের কথা বললে তোমার যদি খারাপ লাগে। খারাপ লাগবে কেন? তুমি ভুলে যাচ্ছ, আমরা কিন্তু বন্ধু। বলবো তাহলে? নিশ্চয়ই, বলো। সঞ্জীবন খুব ভালো করেই জানে বিকাশের স্মৃতির মাঝখানেই সঞ্জীবনকে প্রবেশ করতে হবে, এবং ধীরে ধীরে ওর সঙ্গে বন্ধুত্ব করেই ওর মনে জায়গা করে নিতে হবে। বিদীপ্তাকে বুঝতে দিতে হবে বিকাশ অবশ্যই ওর জীবনে সারা জীবন জড়িয়ে থাকবে ওর স্মৃতিতে অতীতের, কিন্তু এখন বর্তমানটা হলো সঞ্জীবন, আর তাকে নিয়েই ভবিষ্যতে বিদীপ্তাকে চলতে হবে। এটা না বুঝিয়ে সঞ্জীবন কখনোই স্বামীর অধিকার ফলাবে না বিদীপ্তার ওপর। পাগলের মতো বকবক করে বিদীপ্তা, আর খায়, নিজেও খাচ্ছে সঞ্জীবন। ঘড়ির কাঁটা যখন 9:30, তখন সঞ্জীবন বলে, নাও এবার আমি উঠি, ঘরে বাজার হাট সব করা আছে,
দরকার হলে তুমি নিজেই মার্কেট থেকে ঘুরে আসতে পারো, ঠিক আছে? এই যে ওষুধগুলো খেয়ে নাও। এতগুলোই খেতে হবে। আর কদিন খেতে হবে ওষুধ সঞ্জীবন? আমার যে ভালো লাগে না। মনে আছে সেই কলেজের কথা? একবার পড়ে গিয়েছিলাম, কেটে ব্যথা লেগেছিল, সবাই ধরে নিয়ে আমাকে ওষুধ খাওয়াচ্ছিল, আর আমি বলছিলাম ওষুধ খাবো না। তোমার কলেজের স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে তো। ইস, তখন তোমাকে কেমন লাগতো, রোগা পটকা টেঙ্গি কাঠি, পছন্দই হতো না। আর এখন এখন ভীষণ সেক্সি। বলেও বিদীপ্তা চুপ। সঞ্জীবন ওকে স্টাডি করছে, ওর মানসিক পরিবর্তন লক্ষ্য করছে, আর এটা বুঝতে পারছে ওর চিকিৎসা সাকসেসফুলের দিকেই যাচ্ছে। বিদীপ্তার সব কিছু মনে পড়ছে একটু একটু করে, এবং সে সুস্থও হচ্ছে। কি হলো, সেক্সি লাগছিল আমাকে? এখন তো দারুণ লাগে তোমায়, কি সুন্দর চেহারা হয়েছে তোমার। আর শোনো, তোমার এই চোখের চশমাটার জন্য না তোমাকে মোস্ট হ্যান্ডসাম লাগে। আচ্ছা, আমার একটা কথা বলো তো, এত বয়স হয়ে গিয়েছে, মাথার চুল হালকা হালকা পেকেছে, তোমার প্রতি কোনো নার্স বা কোনো লেডি ডাক্তার তোমার প্রতি আকৃষ্ট হয়নি? হয়েছে তো। তাহলে কাদের সাথে করতে দিইনি কিছু, কারণ আমি একজনকেই ভালোবাসতাম, যাকে আমি প্রথম দিন কলেজে দেখে প্রেমে পড়েছিলাম। ওই মাথায় তেল দেওয়া ছেলেটা তোমাকেই ভালোবাসতো যে। ধ্যাৎ, মিথ্যে কথা, সত্যি কথা। তবে বিশ্বাস করো, বাড়ি থেকে এত প্রেশার ছিল, আর জীবনে একটা কিছু করব এমন একটা লক্ষ্য ছিল তো, তাই প্রেমটা জীবন থেকে বিসর্জন দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি খেলা, তুমিই এলে আবার ফিরে আমার কাছে। সঞ্জীবনের শেষ কথাটা বিদীপ্তার হৃদয়ে দাগ কাটে। সারাদিন সে এই ঘরের মধ্যে একা, কিন্তু যারা ওর সঙ্গে ওর ফ্ল্যাটে রয়েছে তারা বেশ ভালো। যখনই কারোর সঙ্গে জানলা দিয়ে ব্যালকনিতে দেখা হচ্ছে, কথা বলছে। বিদীপ্তা ওই পাশের বাড়ি দিয়ে কাকিমাকে জিজ্ঞেস করলো, কাকিমা, এই যে ডাক্তারবাবু তোমাদের সঙ্গে থাকে, কি খায় গো? সঞ্জীবন, ওর আবার খাওয়ার ঠিক আছে নাকি রে মা? সব সময় শুধু টোস্ট পাউরুটি খায়। দুপুরবেলা মাঝে মধ্যে আসে, তখন দেখি পাস্তা করে খাচ্ছে। রাতের বেলার খাবার মনে হয় কিনে খায়। উনি ঘরের খাবার খান না? সময় কোথায় ও রান্না করে দেবার? বাবা মা থাকে গ্রামের বাড়ি। কত বললাম বিয়ে কর বিয়ে কর, যাক, ছেলে এবার আমার বিয়ে করেছে, সংসারী হয়েছে। তা তুই এক কাজ কর না মা, আমার সঙ্গে চল, বাজার করবি। বাজার? কিন্তু বিদীপ্তা ঘরে আসে, দেখতে পায় ড্রেসিং টেবিলের ওপরেই করকরে কতগুলো 500 টাকার নোট। সেখানে ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা রয়েছে, তোমার জন্য রেখে গেলাম, যতটা ইচ্ছে হয় খরচ করো, যদি মনে হয় সবটা উড়িয়ে দেবে উড়িও, আবার লাগলে চেয়ে নিও, আর না হলে এই চিরকুটটার মতো এখানেই লিখে দিও তোমার টাকা লাগবে। বিদীপ্তা দেখে বিকাশ আর সঞ্জীবনের এইখানেও অনেকটা পার্থক্য। বিকাশ যখনই টাকার দরকার হতো, তখনই বিদীপ্তাকে বলতো, তোমার যা লাগবে আমায় বলো, আমি এনে দিচ্ছি, টাকা দিয়ে তুমি কি করবে? কিন্তু মানুষের চলার জন্য যে টাকারও প্রয়োজন হয়। বিদীপ্তা বলেছিল, আমি তো পিএইচডিটা মাঝপথে ছেড়ে দিয়ে তোমার সাথে বিয়ে করে নিলাম, না হলে এতদিন আমার চাকরি হয়ে যেত। আমারও তো ইচ্ছে করে তোমার জন্য হাতে করে কিছু কিনতে, টাকা তো লাগে বলো। আহা, টাকা যখন লাগে মায়ের কাছ থেকে চেয়ে নিও। মায়ের কাছে একবার চাইতেও গিয়েছিল বিদীপ্তা, কিন্তু সেই টাকা ওর আর হাতে পাওয়া হয়নি। তার আগেই কপালে জুটেছে অনেকগুলো অপমান সূচক কথা। টাকাটা নেয় বিদীপ্তা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সুন্দর করে সাজে। যখনই সাজে তখনই বিকাশের কথা খুব মনে পড়ে। বিকাশ পেছন থেকে জাপটে ধরত, কিন্তু এখন যেন মনে হচ্ছে বিকাশ নয়, সঞ্জীবনী হয়তো ওর পক্ষে আইডিয়াল, কারণ সঞ্জীবনকে না বলতেই সে সবটা বোঝে। বিকাশকে বোঝানোর পরেও সে বোঝার চেষ্টা করতো না। আর তার থেকে বড় কথা, সঞ্জীবনের বাড়িতে কোনো লোক না থাকলেও পাড়া প্রতিবেশী সকলে কত সুন্দর গল্প গুজব করে, আর বিকাশের বাড়ি সব লোক থাকা সত্ত্বেও বোবার মতো বসে থাকতো বিদীপ্তা, যেটা ওর মানসিক বিপর্যয়ের প্রতি আরো বেশি কাজ করেছিল। সেজেগুজে বেরিয়ে যায় পাশের বাড়ির ওই কাকিমার সাথে। সামনেই মার্কেট, সেখান থেকে মার্কেটিং করে ওরা। মাছ, মাংস, ডিম, দুধ, তেল, লবণ যা লাগে সবটা কিনে নিয়ে আসে বিদীপ্তা। জিজ্ঞেস করে, আচ্ছা ও কখন আসবে? হোমা, তোর স্বামী তুই জানিস না?
ফোন করে জিজ্ঞেস কর কখন আসবে। ও, ফোন করি না? মাঝে মধ্যে বিদীপ্তা যেন কেমন হয়ে যায়, যেন উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলেছে। তখন যদি কেউ শিখিয়ে দেয় তখন ওর আবার সেন্স ফিরে আসে। এই জিনিসটা ঠিক না হওয়া পর্যন্ত সম্পূর্ণ সুস্থ বলা যাবে না ওকে। বেরোনোর আগে সঞ্জীবনী শিখিয়ে দিয়ে গিয়েছিল পাশের বাড়ির কাকিমাকে, বলে গিয়েছিল ওর সাথে একটু কথা বলবেন তো। হ্যাঁ, একা একা থাকবে। আরে বাবা, তুমি চিন্তা করো না, কথা বলবো তো। আর ওর অতীত সম্পর্কে তুমি তো আমাকে আগেই বলে রেখেছো। হ্যাঁ, ওটা খেয়াল রাখবেন। ওই সব কথা কিন্তু ওকে বারবার বলবেন না, তাতে ওর খারাপ হবে, ভালো না। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল রাখবো। বাড়ি ফিরে আসে বিদীপ্তা। ঘরের দরজাটা বন্ধ করে জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢোকে। আজ রান্না করবে। বহুদিন পর রান্নাঘরে ঢুকে সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে। কি দিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। পাশের বাড়ির কাকিমাকে যেহেতু শিখিয়ে দিয়ে গিয়েছিল সঞ্জীবন, তাই মিনিট 15 পরই কলিং বেল বাজার শব্দ। কে? হো, কাকিমা, আসুন আসুন। বলছি কি করে কি? হ্যাঁ জানি তো, নতুন নতুন বিয়ে হয়েছে, কি করে কি করবে, এটাই তো স্বাভাবিক। নতুন বিয়ে? হ্যাঁ, তোমার আর সঞ্জীবনের নতুন বিয়ে হয়েছে, তোমাকে তো সব শিখতে হবে, তাই না? রান্না বান্না, বরকে করে খাওয়ানো। হ্যাঁ 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 হ্যাঁ, সব শিখতে হবে আমায়, সব শিখতে হবে। কাকিমার সাহায্যে অনেক কিছু রান্না করে বিদীপ্তা, নিজেও টেস্ট করে, খুব ভালো হয়েছে। এরপর বিকেল গড়িয়ে সন্ধে হয়। খাবার টেবিলে বসে অপেক্ষা করছে বিদীপ্তা। দুপুরবেলায় অনেকবার বলেছিল কাকিমা ওকে খেয়ে নিতে, কিন্তু ও খায়নি। সঞ্জীবনকে সঙ্গে নিয়ে খাবে তাই। সন্ধে 7টা বাজতেই দরজার কলিং বেলের শব্দ। দৌড়ে গিয়ে দরজা খুলে বিদীপ্তা। তুমি এত দেরি করলে কেন? আমি সারাদিন তোমার জন্য না খেয়ে বসে আছি। এ বাবা, কেন? আমাকে একটা ফোন করতে পারতে। তাছাড়া আজকে আমার একটা অপারেশন ছিল, তাই। তুমি এখনো খাওনি? সত্যি? এসো, এদিকে এসো। বিদীপ্তা হাত ধরে সঞ্জীবনকে ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে খাবার টেবিলের উপরে সমস্ত খাবার সাজানো। এ বাবা, এত খাবার, এত খাবার কি করে করলে? আমি রান্না করেছি, কাকিমাকে জিজ্ঞেস করে করেছি, তোমার সাথে খাবো তাই। আমার তো ভারী অন্যায় হয়ে গিয়েছে। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবারটা রেডি করো, আমি আসছি। ঠিক আছে। সঞ্জীবন হাত মুখ ধুয়ে আসে, দেখে বিদীপ্তা টেবিলে খাবার সাজিয়ে বসে রয়েছে। স্নান করে বোধহয় একটা হলুদ রঙের শাড়ি পরেছিল, খুব সুন্দর লাগছে ওকে। তোমার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে। আচ্ছা, আমাকে ওই কাকিমা কেন বললো যে আমার নাকি নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার? হ্যাঁ, তোমার তো নতুন বিয়ে হয়েছে। তুমি কি এর আগে কখনো এই জায়গায় এসেছো, থেকেছো, নাকি আমাকে দেখেছো? হ্যাঁ, তুমি আমার বর, তাই না? হ্যাঁ। কেন, কি হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে মাথায়? না। তাহলে বিকাশ কে ছিল? সঞ্জীবন অবাক হয়ে যায়। সকালবেলাও যেই মেয়েটা বিকাশকে নিয়ে কথা বলেছে, হঠাৎ করে আবার কি হলো? ওর ওষুধে কোনো ভুল হলো না তো? নাকি চিকিৎসা অন্যরকম দিকে যাচ্ছে? বিদীপ্তা, বিদীপ্তা তুমি কি বলছো? তোমার সব ঠিক আছে? দেখো। বিদীপ্তা হেসে ওঠে। আমি পাগল নই, সব মনে আছে। আমি এটা বুঝতে পেরেছি যে তুমি এখানকার লোকগুলোকে আমার অতীতের কথা বলনি, তাই তো? সঞ্জীবন হাঁপ ছেড়ে বাঁচে। হ্যাঁ, ঠিক তাই, কাউকে বলিনি। তোমার শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে মশাই। তুমি খেয়ে নাও। তুমি খাবে না? হ্যাঁ, আমিও খাবো। দুইজনে মিলে খাওয়া দাওয়া করে। রাতের খাওয়া আর হলো না। রাত যখন 8:30 বাজে, তখন বিদীপ্তা একা একা জানলার সামনে দাঁড়িয়ে গান শুরু করেছে। শহরের লোক চলাচল তখনও চলছে। রাস্তা দিয়ে অনেক গাড়ি চলেছে। দূরের আলো দেখা যাচ্ছে, আকাশে চাঁদ উঠেছে। তোমার আজকে নাইট শিফটের ডিউটি নেই? না, আমার আগামীকাল নাইট আছে। আগামীকাল নাইট আছে? আমি তাহলে কার কাছে থাকবো? কেন, তুমি একাই থাকবে। ফ্ল্যাটের দরজা বন্ধ করে রাখবে, কেউ ডাকলে খুলবে না, আমি ফোন করলে তারপর খুলবে। আর আমাদের একটা কোড থাকবে,
কোড? হ্যাঁ, কোড হবে প্রিয়। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এখন রাত তো বেশি হয়নি, কি করা যায় বলো তো? কি করতে চাও তুমি? আচ্ছা, একটা সিনেমা দেখলে হয় না? সিনেমা? কি সিনেমা দেখবে? আমার না ভূতের সিনেমা খুব ভালো লাগে। তাই? আমারও। চলো তাহলে দুইজনে মিলে সিনেমা দেখি। মোবাইলে নেট অন করে ওরা। তারপর এখন তো ভ্যারাইটিস রকম সাইট আছে, সেখানে বসে সিনেমা দেখে। কখন যেন সঞ্জীবনের ঘাড়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে বিদীপ্তা। কড়া ডোজের ওষুধ খায় তো, ঘুম আসাটা খুবই স্বাভাবিক ওর পক্ষে। ওকে আস্তে করে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় সঞ্জীবন। তারপর ল্যাপটপ খুলে নিজের কাজ করতে বসে। পাগলিতার সাথে সময় কাটাতে কাটাতে কতটা রাত পার হয়ে গিয়েছে। সকালের মধ্যেই জমা দিতে হবে প্রজেক্ট ফাইলটা, নাহলে হবে না। রাত্রিবেলা গভীর ঘুমে যখন বিদীপ্তা মগ্ন, তখন সঞ্জীবন নিজের কাজ সেরে বিদীপ্তার কাছে এসে বসে, ঠিক গতকালকের মতো। ওর মাথার কাছে বসে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, আর দেখে ওর শরীরটা আগের থেকে এখন কতটা ইমপ্রুভ করেছে। বেশ কয়েকদিন পর এইভাবেই চলছে ওদের বিবাহিত সংসার। তবে বিদীপ্তা আজকাল বিকাশের কথা খুব একটা বলে না, সঞ্জীবনকে নিয়েই মেতে উঠেছে। সঞ্জীবন তো জানে অতীত থাকবেই, কিন্তু তাই বলে যে বর্তমান আর ভবিষ্যৎকে নিয়ে বিদীপ্তা চলবে না তা তো নয়। যতই ওরা বন্ধুর মতো থাকুক না কেন, তবুও সঞ্জীবনই এখন ওর সব, আর সঞ্জীবনের কাছে বিদীপ্তা। কয়েকজন বন্ধু বান্ধব এসেছে সঞ্জীবনের আজকে এই ফ্ল্যাটে। ওর বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছিল, তাই সকল কলিগদের নিমন্ত্রণ করে খাওয়া হয়নি। আজ বেশ রসিয়ে রান্না করছে বিদীপ্তা। রান্নার সাহায্যের জন্য একজনকে ডাকা হয়েছে, সেও এসেছে। তাদের মধ্যেই একটা সুন্দর মেয়ে আছে, নাম মৌপিয়া। ও একটা লেডি ডক্টর, সঞ্জীবনের বয়সেই হবে। সাদা রঙের শাড়ি পরেছে, কালো রঙের ব্লাউজ, চোখে বেশ মোটা পাওয়ারের চশমা, চুলগুলো ছোট ছোট করে কাটা। ফর্সা টুকটুকে মেয়েটা, বেশ স্টাইলিশ, কথাবার্তায় মার্জিত ভঙ্গি, তবে সঞ্জীবনের পাশে একটু বেশিই দাঁড়িয়ে থাকে। রান্না করতে করতে হঠাৎ শ্যামলী বলে, ও বৌদি, একটা জিনিস কিন্তু আমার ভালো ঠেকছে না। তোমার আবার কি হলো শ্যামলীদি? দেখো, আমি মানছি আজকে কাকিমা বলল তোমাকে একটু হাতে সাহায্য করতে, কিন্তু আমি সত্যি কথা বলছি, দেখো কাকিমার বাড়ি কাজ করছি আজ বছর 5 হলো। এই দিদিটাকে কিন্তু আমি মাঝে মধ্যেই বাবুর ঘরে আসতে দেখি। কি? হ্যাঁ, তুমি এখন তার বউ, তোমার কাছে কোনোটাই গোপন রাখা ঠিক না। এই দিদিরও নাকি বর মরেছে, অনেক দিন হয়েছে। বাবুর কাছে এসে গল্প করে নাকি শান্তি পায়। কি জানি বাবা। বিদীপ তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। মৌপিয়া আসে গল্প করতে সঞ্জীবনের সাথে, গল্প করে আবার শান্তিও পায়। মৌপিয়ার আশা এবং উপস্থিতির পর থেকেই লক্ষ্য করছে সেটা বিদীপ্তা। সঞ্জীবনের মুখের পরিস্থিতি বদলে গিয়েছে, তার মুখের হাসি বদলে গিয়েছে, তার চাল চলন সব যেন কেমন একটু উচাটে উচাটে ভাবের, যেন খুব কাছের একজন মানুষ ওর কাছে এসে দাঁড়িয়েছে। হয় না আহ্লাদে আটখানা, অনেকটা সেই রকম ভাব। আরো বন্ধু বান্ধবরা এসেছে, তাদের ওয়াইফরাও এসেছে। কোথায় তাদের মধ্যে তো এরকম উশৃঙ্খলতা দেখতে পাচ্ছে না বিদীপ্তা। কাজেই মনের ভেতরে একই রাগ ছিল, তার উপরে শ্যামলীর কথায় রাগটা যেন আরো বেশি বাড়ল। খুব জোরে জোরে সবজি কাটতে কাটতে হঠাৎ করে হাতের আঙুলটাই কেটে ফেললো বিদীপ্তা। ইস, দেখো তো বৌদি, কি করলে? যাই, আমি কি দাদাকে ডাকি? না না, কাউকে ডাকতে হবে না, ও আড্ডা মারছে না, মারুক বন্ধু বান্ধবীর সাথে, পরে দেখে নেবো ওকে আমি। শ্যামলী হাসে করে। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ হতেই ওরা সবাই ছাদে চলে যায়। ওরা ছাদে যেতেই যখনই সঞ্জীবনও ছাদে যাচ্ছে, তখন বিদীপ্তা পেছন দিক থেকে ওর হাতটা টেনে ধরে। কোথায় যাচ্ছ? হে, দেখলে না ওরা সবাই ছাদে গেল, তাই? ওরা ছাদে গেল বলে তুমিও ছাদে যাবে? হে বাবা, তো ওরা আমার ফ্ল্যাটে এসেছে, দুপুরে খাওয়া দাওয়া করলো, একটু পরেই বেরিয়ে যাবে, আর আমিও তো বেরোবো।
আমার আজকে নাইট ডিউটি আছে। ও, এই দেখি 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 দেখি, তুই আমাকে কিছু লুকোচ্ছ? না, হাতটা দেখি। কিচ্ছু হয়নি, দেখি। জোর করে বিদীপ্তার বাঁ হাতটা দেখে সঞ্জীবন। আঙুল কেটে গিয়েছে। ইস, কতটা কেটে গেছে! একটা টক্সাইড নিতে হবে তো। কিচ্ছু লাগবে না, এমনি কমে যাবে। কি হয়েছে বলো তো? এমন করে কথা বলছো কেন? তুমি ঠিক মতো দুপুরে খেলে না, ভালো করে কথা বললে না। কোথায় কথা বলছি না? আমি তো সবার সাথে কথা বলছি। না মানে, এমন করছো কেন? কি হয়েছে? তুমি যেন বুঝেও কিছু বুঝছো না। বিদীপ্তা সঞ্জীবনকে ঝাঁঝি মেরে বলে, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। এমন কেন করছো? এক্সকিউজ মি। হঠাৎ করে ঘরে মৌপিয়া আসে। এনি প্রবলেম? আরে মৌপিয়া, কিচ্ছু হয়নি। এই দেখো, ওর হাত কেটে গিয়েছে। ওহো, দেখি। ই বাবা, কি করে কাটলো? বিদীপ্তা কিন্তু মুখে কোনো কথা বলে না, শুধু মৌপিয়ার দিকে তাকায়। সঞ্জীবন, কিছু করো। তোমার ঘরে ইঞ্জেকশন নেই? তাড়াতাড়ি একটা টক্সাইড দাও। আমি পুশ করে দিচ্ছি। না, তোমার দিতে হবে না। কেন? আমিও ডক্টর, আমাকে ভয় পেও না বিদীপ্তা। মৌপিয়া কিন্তু যথেষ্ট নম্রতার সাথেই কথা বলছে, কিন্তু রাগে ফেটে পড়ছে বিদীপ্তা। এরপরে বিদীপ্তাই ওকে ইঞ্জেকশনটা দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সঞ্জীবন। সে পাশে বসে উনি। বিদীপ্তা সেটাও দেখে। বিকেলবেলায় সকলেই চলে যায়। সঞ্জীবন বলে, আমিও যাচ্ছি, আজকে নাইট আছে। মৌপিয়া বলে, আজ তো আমারও নাইট আছে। যাক, ভালোই হলো, আজকে রাতটা ভালোই কাটবে। আচ্ছা চলি, হ্যাঁ বিদীপ্তা, আবার দেখা হবে। এরপরে কিন্তু আমাদের বাড়িতে তোমাদের ইনভাইট করব, অবশ্যই যেও। টুক করে বিয়ে করে ফেললো সঞ্জীবন, কাউকে জানালো না। আমরা আগে জানলে কি করতে? প্রশ্নটা করে বিদীপ্তা। সঞ্জীবন বেশ ভ্রুকুটি করে তাকিয়ে রয়েছে ওর দিকে। আজকে যেন কোমর বেঁধে ঝগড়া করতে নেমেছে মৌপিয়ার সাথে। মৌপিয়া বলে, কি আর করতাম, আনন্দ করতাম, উপভোগ করতাম। সঞ্জীবন বিয়ে করছে, আমাদের বন্ধু। আসি। বাদবাকি সকলেই বেরিয়ে যায়। মৌপিয়া যাওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মাথায় দরজাটা এমন করে বন্ধ করে বিদীপ্তা যেন আপদ বিদায় হয়েছে। সঞ্জীবন ঘরে এসে সোফায় বসে। বিদীপ্তা ওর সামনে দাঁড়িয়ে। কিছু বলবে? না। কি হয়েছে বলো তো? কিছু না। আহা, কি হয়েছে আমায় বলবে তো? বলছি তো কিছু হয়নি। এই বলে বিদীপ্তা ঘরে চলে যায়। সঞ্জীবনও খুব একটা ঘাটায় না। বিদীপ্তা আগের থেকে এখন অনেক সুস্থ এবং স্বাভাবিক। ওর ওষুধের কোর্সও প্রায় শেষ হয়ে গিয়েছে। ওর সঙ্গে সংসার করতে করতে কেমন একটা আবেগ ঘন মুহূর্তের মধ্যে একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে একে অপরের। সুতরাং এই ঝাঁঝি মারা, মেজাজ খাওয়া সবটাই যেন সঞ্জীবনের এখন মজ্জাগত স্বভাব। সে হাত মুখ ধোয়, বিছানায় এসে শরীরটাকে এলিয়ে দেয়। ঘড়ির কাঁটা একটু একটু করে 7টার দিকে এগোচ্ছে। আজ সারাদিন ভালোই ধকল গেল। রাতের খাবারটা খেয়ে সঞ্জীবন বেরিয়ে যাবে। নাইট শিফটের ডিউটি আছে। বিদীপ্তা জানলার সামনে দাঁড়িয়ে। সঞ্জীবন যখন ওঠে তখন দেখে ঘড়িতে 8:30 বাজে। কি, জানলার সামনে দাঁড়িয়ে আছো? কি হয়েছে? তুমি তো ঘুমোচ্ছিলে, শরীরটা খুব টায়ার্ড। আরে হ্যাঁ, রান্না বান্না খাটুনি তোমরা করলে আর টায়ার্ড আমি হলাম। আচ্ছা, শ্যামলী সে কোথায়? শ্যামলীদি অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। হো, যাক ভালো হয়েছে। বলছি, খাবার কি কিছু বেঁচেছিল নাকি কিছু করব? না মানে, আমি তো বেরোবো আবার। কখন? এই তো 9:30টায় বেরিয়ে যাব। আজ কিন্তু আমার নাইট শিফট আছে, তুমি কিন্তু সাবধানে থেকো, কেমন? আর ওই মেয়ে মানুষটারও নাইট শিফট আছে, তাই না? কার? ওই যে মৌপিয়া। হ্যাঁ, ওরও তো আছে, কিন্তু বলে চুপ হয়ে যায় সঞ্জীবন। বিদীপ্তা যে সম্পূর্ণ সুস্থ হচ্ছে এটাই তার প্রমাণ। সঞ্জীবনের কাছে মৌপিয়া এসেছিল বলে রাগ হয়েছে ওর? ওর কি তাহলে সঞ্জীবনের প্রতি কোনো রকম অনুভূতি জাগছে? আচ্ছা, এটাকে কি বলবে? সঞ্জীবন ধচমচিয়ে বিছানা থেকে উঠে আসে। বিদীপ্তা দাঁড়িয়ে রয়েছে জানালার কাছে। ওর চোখে টসটসে জল। চাঁদের আলোয় সেই জলটা সঞ্জীবনের দৃষ্টি এড়ায় না। হে পাগলি, কাঁদছো কেন? কি হয়েছে? বিদীপ্তা বুকে আছাড় মেরে পড়ে সঞ্জীবনের। বেশ কয়েকটা কিল মারার পরে বুকে ওকে জড়িয়ে ধরে কান্না করে।
কাঁদতে কাঁদতে বলে, আমি আমি জানি না আমার এমন কেন হচ্ছে। তোমার দিকে অন্য কোনো মেয়ে তাকালে আমি সহ্য করতে পারি না, আমার রাগ হয়। কেন হয় বলো না, কেন হয়? আমি কি তোমাকে ভালোবাসি? তুমি বাসো না? তুমি কি করে অন্য মেয়েদের দিকে তাকাও? তুমি আমাকে ছেড়ে কি করে ওর সাথে রাত কাটাবে আজকে? সঞ্জীবন তাকিয়ে রয়েছে বিদীপ্তার দিকে। বিদীপ্তাকে আজকে আরো সমবয়সী লাগছে না, মনে হচ্ছে যেন একটা ছেলে মানুষ। ওর গালে হাত রেখে সঞ্জীবন বলে, পাগলি, কি হয়েছে? আমি তো তোমার, তুমি তো আমার বউ। দেখো, আমি তো তোমাকেই ভালোবাসি। যখন ভালোবাসো তখন কেন বলছো মৌপিয়াও আজকে রাত জাগবে? ও কেন বলে গেল যাওয়ার আগে যে আজকে রাতটা ভালো কাটবে? আরে পাগলি, একা একা একটা মেয়ে মানুষ নাইট শিফটের ডিউটি করা কতটা খারাপ তুমি তো জানো। ভয় না? আমি সঙ্গে থাকলে ওর কোনো ভয় নেই। কেন কেন ভয় নেই? পুরুষ মানুষ থাকলেই তো ভয় বেশি। তাই? কেন? জানি না। তুমি যাবে না? বলো বলো, তুমি যাবে না? আমি যাব না কেন? আমার তো যেতে হবে। আমার তো ওখানে অনেক পেশেন্ট আছে, তাদেরকে দেখতে হবে। আমিও তো তোমার পেশেন্ট। আগে আমায় ট্রিটমেন্ট করো। তোমায় কি ট্রিটমেন্ট করলে এখন তোমার ভালো লাগবে? তোমার তো সব ট্রিটমেন্টের কোর্স কমপ্লিট, তুমি তো এখন সুস্থ। না, আমি এখন আরো বেশি অসুস্থ। কেন? আমি যে একটু, আমি যে আদর চাই, আমি যে তোমার কাছ থেকে ভালোবাসা চাই, ওটা না দিলে যে আমি সুস্থ হব না। কি বলছো এগুলো তুমি বিদীপ্তা? ঠিক বলছি। তুমি আমাকে ফুলসজ্জার রাতে বলেছিলে না, আমি যতদিন না চাইবো ততদিন তুমি আমার কাছে আসবে না। তার মানে তোমার আমার সব মনে আছে, কিন্তু কেন জানি না মনে হচ্ছে অতীতকে রেখে বর্তমানে কখনো এগিয়ে যাওয়া যায় না। বিকাশ আমার স্মৃতিতে সারা জীবন থেকে যাবে, কিন্তু তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ। তোমাকে ভালো রাখার দায়িত্বটা যেমন আমার, তেমন আমাকে ভালো রাখার দায়িত্বটা তোমার। আমরা দুজনে নতুন করে শুরু করতে পারি না সঞ্জীবন? পারি না এই জগৎটাকে অন্যরকম করে গড়ে তুলতে? তোমার চোখে আমি পৃথিবী দেখব, আমার চোখে তুমি। সঞ্জীবন পরম আবেশে বিদীপ্তাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে। বিদীপ্তার বুকের আঁচলটা খসে যায়। সঞ্জীবন আলতো স্পর্শ রাখে সেইখানে। সঞ্জীবনের প্রথম পুরুষের স্পর্শ, প্রথম যায় তার প্রথম নারী বিদীপ্তার শরীরে। বিদীপ্তার শরীরের প্রত্যেকটা অংশ নতুন করে আবিষ্কার করতে শুরু করে সঞ্জীবন, যেখানে হয়তো কারোর স্পর্শ ছিল না। নতুন অঙ্গুলি, নতুন জিহ্বা এবং নতুন ঠোঁটের স্পর্শে বিদীপ্তার শীতল শরীরটা পরম আবেশে জেগে ওঠে, কেঁপে ওঠে, এবং একটা সময় সমস্ত কিছু ঠান্ডা হয়ে পরম প্রশ্রান্তিতে দুটো শরীর একে অপরকে জড়িয়ে ধরে লেপ্টে শুয়ে থাকে বিছানার ওপরে। রাত 10টাতে ফোন আসে। মৌপিয়া ফোন করেছে। সঞ্জীবন ফোন রিসিভ করে। তখন বিদীপ্তা ওর বুকের ওপর, ওকে শক্ত করে ধরে শোয়া, এক কম্বলের নিচে দুটো আবরণহীন শরীর। বিদীপ্তার স্মৃতির সিঁদুর সঞ্জীবনের সারা মুখে লেগে। সঞ্জীবন চোখে চশমাটা পরে, হাতে মোবাইলটা নিয়ে দেখে মৌপিয়া ফোন করেছে। নাও, তোমার সতীন। কে? তোমার সতীন ফোন করেছে। ধ্যাৎ, ছাড়ো, সতীন না ইয়ে, তুমি শুধু আমার। ফোন রিসিভ হয়ে গিয়েছে, আর ঠিক তখনই বিদীপ্তার বিস্ফোরণ করা চুমুটা সঞ্জীবনের গালে পড়ে। সেই শব্দটা ফোনের ওপারে থাকা মৌপিয়া থেকে শুরু করে বাদবাকি সকলেই শুনতে পায়, যারা এতক্ষণ আড়ি পেতেছিল, যাদের প্ল্যানই ছিল দুটো মানুষকে কাছাকাছি আনা। আর সেই প্ল্যান সাকসেসফুল হয়েছে কিনা সেটা সঞ্জীবনী বলেছিল ওর স্ত্রীই বলে দেবে, অর্থাৎ বিদীপ্তাই। তাহলে সঞ্জীবন এখন রাখি, বেড টাইমে তুমি রয়েছ, বড্ড বিজি না? আর ফোনের ওপার থেকে কুশল বলে, হ্যাঁ হ্যাঁ সঞ্জীবন দা, ওহ সত্যি, বিয়েতে খাওয়ালে না, ফুলসজ্জাতেও খাওয়ালে না, পাপ পড়বে পাপ তোমার ওপরে। বছর ঘুরতে না ঘুরতেই যদি আমরা কাকু না হয়েছি আর আমি পিসি। সঞ্জীবন, কথাটা যেন মাথায় থাকে। ও আমার প্রতি আকৃষ্ট হয় না। অনেকবার ট্রাই করলাম মৌ,
পারলাম না, ওর কাছে যেতে পারি না। আসলে ও ভুলতেই পারে না কোনো কিছু, ওর সব মনে পড়ে যায়। কিন্তু ট্রাই তো করতে হবে সঞ্জীবন, প্লিজ ট্রাই করতে হবে। আফটার অল তোমরা এখন স্বামী স্ত্রী, তোমার পূর্ণ অধিকার আছে তোমার স্ত্রীর ওপরে। কুশল বলে, হ্যাঁ, আর বৌদিকে তো সেটা রিয়েলাইজ করতে হবে যে তুই এখন তার সব, তোকে ভালোবেসে তোর সাথে সংসার এগিয়ে নিয়ে তবেই তো। কিন্তু আমি কি করে আর করব? একটা চেষ্টা করলে হয় না সঞ্জীবন? কীরকম? মানে এইটা তো দেখাই যেতে পারে বিদীপ্তার মধ্যে যে তোমার কাছে অন্য কেউ এলে ওর ভেতরে কোনো হিংসে কাজ করে কি না। হতেই পারে না, কখনো সেই অনুভূতি হবে না। বরং ও তো আমায় বলে যে কোনো লেডি ডক্টর বা নার্স আমার প্রতি আকৃষ্ট কেন হয় না। আরে ওসব মেয়েদের কথার কথা সঞ্জীবন, ওটাই কিন্তু ওর হিংসে আর রাগ, ওটাই করতে হবে। কুশল তুমি কি বলো? যা বলেছ মৌ, এমনই কিছু একটা কর সঞ্জীবন, তবেই বোঝা যাবে। আর দেখিস, আমার মনে হচ্ছে এবার তুই সাকসেস হবি। হ্যাঁ, তবে হ্যাঁ, রাত কেমন কাটছে আমাদের কিন্তু সাউন্ড শোনাতে হবে। আর তা হয়। আরে কুশল তুমিও পারো, বড্ড অসভ্য। কেন মৌ, তোমার মনে পড়ে না সেই শতরূপের কথা? পরে তো, মানুষটাকে তো আজই ভুলতে পারলাম না। আমি তো লাইনে দাঁড়িয়ে আছি, আমার সঙ্গে এবার না হয় তুমি বিয়েটা করে ফেলো, সবাই হ্যাপি থাকি নাকি? আচ্ছা এখন বাদ দাও সব কুশল, আগে আমাদের পরম বন্ধুর ঘর ঠিক হোক। সঞ্জীবন হাসে। বিদীপ্তার চোখ দুটো তখনও বন্ধ। ওর কপালে আলতো চুমু খেয়ে বলে, যাবো না নাইট ডিউটি করতে? না, আমি যেতে দেবো না। তাহলে কিন্তু আমি আবার দুষ্টুমি করব। করো না, কে বারণ করেছে? কিন্তু আমি আজকে যেতে দেব না। তাহলে অন্যদিন? বললাম তো, সব ডিউটি হবে, রাতটা শুধু আমার। মাথায় থাকবে তো? থাকবে, ফাঁকলি কোথাকার। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।